Good morning, students. Hope you are well. Today, we're going to do an analysis of a poem, Asleep in the Valley, by Jean Nicolas Arthur Rimbaud. This is originally a French poem, যার অরিজিনাল ফ্রেঞ্চ টাইটেলটা হলো লা ডরমিওর ডু ভ্যাল, means the sleeper of the valley. There are several translations of this French poem. ইংরেজি ভাষাতে অনুবাদ করা হয়। ইংরেজি ভাষাতে অনুবাদ করার পর টাইটেলটি দেওয়া হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। সো দিস পোয়েম ইজ রিটেন বাই আর্থার র্যাবো, who was a French poet. And he is called the marvelous boy of French poetry, boy poet, because most of his poems are written between the ages of 16 and 19, 16 to 19. He started writing poetry at the tender age of 16 and gave it up when he was 19. মাত্র 16 বছর বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন এবং 19 বছরের পরে আর লেখেননি। এখানে একটা বিষয় তোমাদের জেনে রাখা ভালো যে প্যারিস, সিটি অফ ফ্রান্স, ওয়াজ আ কালচারাল হাব অফ 19th সেঞ্চুরি। সেই সময় সব কিছুকে একটা নতুনভাবে দেখার, র্যাশনালি চিন্তা করার একটা প্রবণতা দেখা দিয়েছিল, যার প্রভাব পড়েছিল ইউরোপিয়ান কালচার ও লিটারারি ট্রেডিশনে। Thus, the French writers introduced modernist literature, and Rimbaud was one of the precursors of the modern literature. He had a great influence on the 20th century artists, poets like Dylan Thomas, Pablo Picasso, singers like Bob Dylan. তো বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন আর্টিস্টরা তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। এছাড়া বিভিন্ন রকমের লিটারারি মুভমেন্ট, যেগুলো তোমাদের কাছে খুব ভারী শোনাবে, যাই হোক তবুও বলছি, সোরিয়ালিজম, ড্যাডাইজম, সিম্বলিজম, এইসব মুভমেন্টগুলো তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। And here we see the beginning of surrealistic tradition where strange juxtapositions are used to present reality. ওকে, তো চলো এবার আমরা কবিতাটির ব্যাকড্রপ সম্পর্কে একটু জেনে নিই। when was a poem written? ঠিক করে জানা যায়নি তিনি এক্স্যাক্টলি কবে লিখেছিলেন, বাট আন্দাজ করা যায়। This poem may be written either after the Franco-Prussian War or in 1877 when France was engaged in war with Russia. So Rimbaud, you all know, was a war poet who is a poet and soldier as well. War poet মানে পোয়েট এবং সোলজার, ইজ আ পোয়েট অ্যান্ড সোলজার অ্যাজ ওয়েল। আরও অনেক আছে এরকম ওয়ার পোয়েটসের মধ্যে রয়েছে সিগফ্রিড স্যাসন, উইলফ্রেড আওয়েন। এই কবিতাটি লেখার আগে র্যাবো ওয়াজ এ সোলজার ইন ডাচ কলোনিয়াল আর্মি। কবিতাটি লেখার আগে ডাচ কলোনিয়াল আর্মিতে সোলজার হিসেবে কাজ করেছিল, মানে সোলজার ছিল। সো হি হ্যাড ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য হরর অফ ওয়ার। সো this is basically a war poem, an anti-war poem. Though the poet does not explicitly lend his voice in the outcry against war, সরাসরি না বললেও কবিতাটি পড়ে বোঝা যায় যে its predominant theme is the futility of war, nothingness of war, নিরর্থকতা যুদ্ধের। War is nothing but an organized butchery of lives. So এই কবিতার মধ্যে দিয়ে আমরা কবির একটা অ্যান্টি রোম্যান্টিক কনসেপ্ট অফ ওয়ার পাচ্ছি। হোয়াট ইজ দ্য রোম্যান্টিক কনসেপ্ট অফ ওয়ার? অ্যান্টি রোম্যান্টিক কনসেপ্টটা বুঝতে গেলে ওয়ারের আমাদের রোম্যান্টিক কনসেপ্টও বুঝতে হবে। তো হোয়াট ইজ দ্য রোম্যান্টিক কনসেপ্ট অফ ওয়ার? রোম্যান্টিক কনসেপ্ট মানে যুদ্ধকে গ্লোরিফাই করা, যুদ্ধে প্রাণ দেওয়া মানে শহীদের মর্যাদা পাওয়া, এগুলো হচ্ছে রোম্যান্টিক কনসেপ্ট। বাট কবি যেহেতু যুদ্ধকে খুব কাছ থেকে দেখেছিলেন, তাই তিনি যুদ্ধের নেগেটিভ সাইডস, তার ভয়াবহতা সম্পর্কে যথেষ্ট অবগত ছিলেন। তিনি বুঝেছিলেন যে যুদ্ধ কিছুই না বাট লস অফ ইয়াং লাইফস।
So the poet explores in this poem the inherent futility of war, which is expressed in the contrasting images of a bountiful nature as background and tragic death of a young soldier in the midst of nature's splendor. Okay. আচ্ছা, এবার দেখো this poem is written in free verse. Rabo free verse জনক ছিলেন। Free verse হলো free verse is a verse that does not have a consistent metrical pattern and rhyme. Okay. And this is written in the model of Italian sonnet. Sonnet তোমরা জানো, sonnet সম্পর্কে অলরেডি তোমাদের একটা ধারণা আছে। shall I compare the to a summer's day পড়ার সময় আমরা sonnet সম্পর্কে জেনেছি। তোমরা সবাই জানো যে sonnet is a 14 line poem. তোমরা হয়তো এটা জানো যে ইটালিতে নবজাগরণের প্রথম সূত্রপাত হয়েছিল রেনেসার প্রকৃত প্রথম সোপান ছিল ইটালি। সেই ইটালি থেকেই সনেটের উৎপত্তি হয়েছিল। ইটালিয়ান পোয়েট পেট্রার্ক introduced this sonnet form. There are mainly two types of sonnet, Italian or Petrarchan sonnet and Elizabethan or Shakespearean sonnet. Okay. এই যে কবিতাটি আমরা পড়বো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সেটা ইটালিয়ান সনেটের মডেলে লেখা হয়েছে, মানে পেট্রার্কান সনেটের মডেলে লেখা হয়েছে। পেট্রার্কান সনেট কি ইজ ডিভাইডেড ইন্টু টু পার্ট, অক্টেভ অ্যান্ড সেস্টেট। কবিতাটি দেখবে যে 14 লাইন্স আছে এবং দ্য অক্টেভ, দ্য ফার্স্ট 8 লাইন্স অফ দ্য পোয়েম consist of 2 quatrains having 4 lines each, and the sestet, that is the last 6 lines, consist of 2 tercets having 3 lines each. টার্সেট কি? টার্সেট হলো ওই 3টে লাইনের স্ট্যান্ডাকে টার্সেট বলে। ওকে, তো কবিতাতে একটা মানে অক্টেভ অ্যান্ড সেস্টেটে বিভক্ত কবিতাটি। অক্টেভের যে দুটো স্টাঞ্জা রয়েছে, মানে যেটাকে কোয়াট্রেন বলে, 4টে করে লাইন আছে, এবং সেস্টেটের দুটো স্টাঞ্জা 3টে লাইনের স্টাঞ্জা রয়েছে। ওকে, তো মোট কত হলো? 14 লাইন্স। 4 + 4 + 3 + 3। তো যাই হোক, কবিতাটি শুরু করা যাক। লেটস রিড দ্য পোয়েম লাইন বাই লাইন। আ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা। ওয়ার আ স্লো স্ট্রিম ফ্লোস, যে উপত্যকার মধ্যে দিয়ে খুব ধীর গতিতে একটা নদী বয়ে চলেছে। ওয়ার মিনস থ্রু হুইচ, অ্যান্ড স্ট্রিম হলো, তোমরা জানো হয়তো অনেকে, ছোট নদী বা জলধারা। অর্থাৎ আ স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য ভ্যালি, তোমরা জানো যে চারিপাশে পাহাড়ে ঘেরা, আ লো এরিয়া বিটুইন হিলস অ্যান্ড মাউন্টেন্স। So the poem begins almost lazily like the slow pace of the stream. আমরা যখন কবিতাটি পড়ছি, আমাদের সামনে খুব সুন্দর একটা প্রশান্তির ইমেজ ভেসে উঠছে, an atmosphere of silence and peace. পরের লাইনটা দেখো, and leaves long strands of silver on the bright crash. এবং নদীটি যেন ছেড়ে যাচ্ছে একটা রূপলি ফিতে। স্ট্র্যান্ড মানে হলো সরু ফিতে বা রেখা বা গোছা, লং স্ট্রিপ অর রিবন। এখানে দেখো স্লো স্ট্রিম ফ্লোজ, এখানে অ্যালিটারেশনের ব্যবহার হয়েছে। অ্যালিটারেশন ইজ এ ফিগার অফ স্পিচ, এখানে অ্যালিটারেশন ইজ এ রিপিটেশন অফ সেম সাউন্ড অর লেটার নিয়ার বাই ওয়ার্ডস। ওকে, তো কোথায় ছিলাম আমরা? and leaves long strands of silver on the bright grass. So আমরা যদি উপর থেকে ভিউ নিই, এখানে তোমাদেরকে একটু ইমাজিন করতে হবে। উপর থেকে ভিউ নিলে মনে হবে প্রাণবন্ত সবুজ উপত্যকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীটি যেন ঘাসের উপর সরু ফিতে। মনে হবে যেন সবুজ উপত্যকার মধ্যে দিয়ে কেউ একটা রূপলি রেখা টেনে দিয়েছে। ব্রাইট ঘাস বলতে, ব্রাইট গ্রাস, ব্রাইট ঘাস বলতে আমরা এখানে কী বুঝবো? যে ভ্যালি ইজ ফুল অফ লাইট, সো ঘাসগুলো সানলাইট পরে চকচক করছে, সেই জন্য ব্রাইট ঘাস বলছেন। র্যাবো's ইউজ অফ ইমেজারি এনহ্যান্সেস দ্য ইন্টেন্সিটি অফ ইটস ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স। ইমেজারি হলো পিকচার মেড আউট অফ ওয়ার্ডস।
poet here uses the imagery to describe the valley. মনে হচ্ছে যেন আমাদের সামনে ছবির মতো ফুটে উঠছে, আমরা যেন ভিজুয়ালাইজ করতে পারছি। From the mountain top stream the sun's rays. উপত্যকাটি পর্বত বেষ্টিত, সেই পাহাড়ের উপর থেকে সানরেজ, সূর্যের কিরণগুলি, সানরেজ নদীর মতো উপত্যকার মধ্যে দিয়ে বেয়ে পড়ছে। স্ট্রিম কথাটি এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে বয়ে যাওয়া অর্থে। আগে আমরা একটা স্ট্রিম শব্দটি পেয়েছি যেটি নাউন, মানে ছোট নদী, বাট এখানে স্ট্রিম শব্দটি ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। দ্য সানরাইজ ফ্লোজ লাইক এ স্ট্রিম ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন, মানে সূর্যের কিরণগুলো কি হচ্ছে, নদীর মতো পাহাড়ের উপর থেকে উপত্যকার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। দে হলো সানরাইজ। সানরাইজ হলোটাকে আলোয় পরিপূর্ণ করে দিচ্ছে। হলো মানে হলো ফাঁপা জায়গা। এখানে হলো বলতে কবি ভ্যালিকেই বোঝাচ্ছে। বিকজ দ্য গ্রিন ভ্যালি লুকস লাইক আ হলো ফ্রম দ্য মাউন্টেন টপ। উপর থেকে দেখলে ওই চারপাশে পাহাড় ঘেরা সবুজ উপত্যকাটিকে হলো বা ফাঁপা গর্তের মতোই দেখতে লাগে। অ্যান্ড দ্য সান রেজ ফিল আপ দ্য ভ্যালি উইথ লাইট। মনে হচ্ছে যেন ইট সিমস ইট ইজ বার্থড উইথ সানলাইট। উপত্যকাটি যেন সূর্যালোক স্নাত। সো দ্য ভ্যালি ইজ ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি আমরা দেখতে পাচ্ছি। As the green grasses that grow in plenty in the valley suggest life, and the sunlight is the source of energy. So after completing the first stanza, আমরা কি দেখতে পাচ্ছি দেখো, in the first stanza we have got a very beautiful description of a valley, and the valley is full of greenery and it is bright with sunlight, and a slow stream flows through this valley, and this stream leaves a long line of strand of silver across the green valley. Okay, বুঝেছো? Now coming to the second stanza, next stanza, octave next part. Like the slow stream কি আছে, a soldier very young lies open mouthed. দেখো আমরা দেখব যে like the slow stream that passes through the valley, the poem advances to the second stanza. তো সেকেন্ড স্টাঞ্জে বলছে যে একটা সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, অর্থাৎ soldier lies with his mouth slightly open as if in deep sleep. সৈনিকটি মুখটা সামান্য খুলে শুয়ে রয়েছে। ওপেন মাউথ, this expression is very suggestive. A pillow made of fern beneath his head. এবং তার মাথার নিচে ফার্ন গাছের তৈরি একটা বালিশ, অর্থাৎ ফার্ন গাছের ঝোপ এখানে সৈনিকটি বালিশের কাজ করছে। অ্যাসলিপ যেন ঘুমন্ত। স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। স্ট্রেসড মানে টান টান করে হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে সৈনিকটি। হেভি আন্ডারগ্রোথ মানে থিক গ্রাসেস অ্যান্ড শ্রাবস আর থিক শ্রাবারি, ঘন ঝোপ। মনে হচ্ছে ওই যে ছেলেটি শুয়ে রয়েছে ওর শরীরের নিচে গাছপালা, গুল্ম ঘাস, এগুলো বেশ ঝোপ হয়ে রয়েছে। ওকে, পরের লাইনে দেখো, পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান সোকড বেড। পেল ফ্যাকাশে, সূর্যের আলো শোষিত বিছানাতে শুয়ে রয়েছে, বাট হি ইজ লুকিং পেল। হোয়াট ইজ দ্য মিনিং অফ সান সোকড বেড? এই সান সোকড বেড দেখো এখানে অ্যালিটারেশন ইউজ হয়েছে, এস সাউন্ডের রিপিটেশন। তাহলে সান সোকড বেড বলতে কি বোঝাচ্ছে? দ্য গ্রিন বেড দ্যাট হ্যাজ অ্যাবজর্ব দ্য সানলাইট, রৌদ্র শোষিত বিছানা। হিয়ার ওয়ার্ম অ্যান্ড গ্রিন a symbol of life. So the second stanza brings our eyes to a young soldier who seems to be asleep with his mouth slightly open, and he lies on the thick undergrowth with a ferny pillow beneath his head. Okay, octave-টা complete হলো, এবার আমরা sestet-এ আসি। His feet among the flowers.
হি স্লিপস, তার পা রয়েছে ফুলের মধ্যে, অর্থাৎ দ্য সোলজার লাইজ অন দ্য গ্রিন গ্রাস লেইং হিজ ফিট ইন দ্য ফ্লাওয়ার্স। সৈনিকটির মাথার নিচে যেমন করে একটা ফার্নি পিলো ছিল, তেমনি করে তার পাগুলো ছিল ফুলের মধ্যে। His smile is like an infant's, gentle without guile. This is an example of simile, তুলনা করা হয়েছে। With his feet placed among the flowers that grow in the valley, the soldier sleeps with innocent childlike smile on his face. গাইল মানে তোমরা জানো ছলনা, ট্রিকারি। সৈনিকটির মুখে যে হাসি লেগে রয়েছে সেটি খুবই স্নিগ্ধ, তার মধ্যে কোনো ছলনা নেই। মানে শিশুর হাসি যেমন স্নিগ্ধ, ঠিক তেমনি। নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। এখানে কবি নেচারকে অ্যাড্রেস করছেন। এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি ইজ এ ফিগার অফ স্পিচ ইউজ টু অ্যাড্রেস অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট অর অ্যান অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। ওকে, দ্য পোয়েট হিয়ার implores the mother nature to keep his body warm as the soldier is sleeping in the open air. So there is a chance that he might catch cold. সেই জন্য রিকোয়েস্ট করছেন নেচারকে তাকে গরম রাখতে। The humming insects don't disturb his rest. Humming, গুঞ্জনরত। The humming insects make continuous sound, but the sound fails to break his sleep. মানে কবি বলতে চাইছেন দ্য সোলজার ওয়াজ হ্যাভিং আ সাউন্ড স্লিপ। হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস। সে সানলাইটের মধ্যে শুয়ে রয়েছে মনে হচ্ছে, যেহেতু ভ্যালিটা সানলাইটে ভর্তি ছিল, আর একটা হাত রয়েছে তার বুকের উপর, অর্থাৎ তার শোয়ার পশ্চারটাকে বলা হয়েছে। কবির বর্ণনায় দ্য সোলজার স্লিপস আনডিস্টার্বড, দ্য সোলজার স্লিপস পিসফুলি ইভেন ইন দ্য ব্রড গ্লেয়ার অফ দ্য ডে লাইট উইথ ওয়ান হ্যান্ড অন হিজ চেস্ট। In his side there are two red holes. The poet discovers two red holes on his side. এই দুটো red holes কি সাজেস্ট করছে? It is very much clear to us that these two red holes are nothing but bullet wounds in the soldier's body. These two red holes point to his lifelessness. সো লাস্ট লাইনটা পড়ার পর আমরা যখন দেখছি যে সৈনিকের শরীরের পাশে দুটো রেড হোল আছে, আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি দ্য সোলজার ইজ ডেড। দিস ইজ দ্য ট্র্যাজেডি, দিস ইজ দ্য শক দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ দ্য রিডার্স। দেখো তোমরা কবিতাটি পড়লে বা ভালো করে পড়লে বুঝতে পারবে যে র্যাবো ওয়েটস আনটিল দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম টু রিভিল দ্যাট দ্য সোলজার ইজ ডেড। একেবারে শেষের দিকে গিয়ে রিভিল করছেন যে দ্য সোলজার ইজ ডেড। এই যে তার ডিলে, রিভিলেশনের ডিলেটা কেন, মানে হিজ ডিলে ইন পোর্ট্রেইং দ্য ডেথ ইজ পারহ্যাপস টু হাইটেন দ্য এফেক্ট অ্যান্ড টু শক দ্য রিডার্স টু সিং দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ ওয়ার, বাড়িয়ে দিচ্ছিল। এই যে সুন্দর একটা ভ্যালি, যেখানে সব কিছু এত প্রাণবন্ত, জীবন্ত, লাইভলি, যেখানে সূর্য রশ্মিতে ভরপুর, স্ট্রিম বইছে, স্ট্রিম ফ্লোজ, দ্য গ্রিন গ্রাস, there is green grasses and bright sunlight, everything in the valley seems to be alive. সেখানে একটা সৈনিকের নিথর দেহ পড়ে রয়েছে। This is the irony, this is the pity of war. The poem is a gentle irony against the sacrifice of thousands soldiers for the sake of war. তাহলে যুদ্ধ তরুণ তরতাজা প্রাণ শেষ করে দিল। এখানে দেখানো হয়েছে যে ওয়ার ডিস্ট্রয়স লাইফস অন আর্থ, ইট টেলস আস দিস পোয়েম টেলস আস দ্য ফিউটিলিটি অফ ওয়ার। প্রত্যক্ষভাবে যুদ্ধের কথা না বললেও খুব সুন্দরভাবে যুদ্ধের ভয়াবহতাকে তুলে ধরেছেন থ্রু দ্য ইউজ অফ কন্ট্রাস্টিং ইমেজেস। কবিতাটি পড়লে তোমরা বুঝতে পারবে যে দ্য বিউটিফুল ভ্যালি ইজ কন্ট্রাস্টেড উইথ দ্য টু ডিপ হোলস ইন দ্য সোলজার্স বডি, and the warmth of the sun and abundance of vegetation are contrasted with the coldness of death. সুতরাং সরাসরি যুদ্ধের কথা না বললেও খুব সুন্দরভাবে কন্ট্রাস্টিং ইমেজের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতাকে তুলে ধরেছে। তো
কবিতাটি শেষ হলো। খুব সুন্দর একটা কবিতা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ।